বাংলাদেশ কি তাহলে এই ম্যাচে আবার ফেরত এলো? চতুর্থ দিন এই ম্যাচের হারিয়ে যাওয়ার আশটা পুনরায় কি তারা উদ্ধার করতে পারবে? চলুন সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, বাংলাদেশ এই দিনের শুরুটা করেছিল 27 রানে বিনা উইকেটে। তো প্রথম উইকেটের পার্টনারশিপটার খুব বেশিক্ষণ টিকলো না। 31 রানের মধ্যেই এখানে জাকির হাসানকে তুলে নিলেন নাসিম শাহ। চমৎকার এক ডাইভিং ক্যাচে তাকে তালুবন্দি করলেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান। এরপর ক্রিজে এলেন তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্ত এদিন স্টার্টটা খুব দেখে শুনে আর ধীরে সুস্থে করলেও এরপর তিনি খুররম শাহজাদকে প্রথমে একটা অফ ড্রাইভ আর তারপর একটা চমৎকার কভার ড্রাইভ মেরে নিজের উপস্থিতি কিন্তু তিনি জানান দিয়েছিলেন। তো দেখে মনেই হচ্ছিল যে তিনিও বেশ আর কি ছন্দ পেয়ে গেছেন। এরপর আর কি তিনিও একটা বড় নক খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু এরপরই আর কি ঘটলো ছন্দপতন। আর কি তার 2-3 বল পরেই আর কি দেখলাম শান্ত আর কি ওই একই রকম তার যে লাস্ট কয়েক বছর ধরে তার যে প্রবলেমটা চলছে, একটু ব্যাক অফ দ্য লেংথের ইনকামিং ডেলিভারিতে তিনি খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে গেলেন। তো শান্ত এবার ফিরে গেলেন। তারপর ক্রিজে এলেন মমিনুল হক। এখানে থার্ড উইকেটে সাদমান আর মমিনুলের মধ্যে একটা পার্টনারশিপ হলো আর কি 94 রানের। তো এরপর আর কি তারা এরপর লাঞ্চ ব্রেক হয়ে গেল। তো ফার্স্ট সেশনে আর কি বাংলাদেশ রান তুলেছিল 107 রান 2 উইকেট হারিয়ে। তো তারপর লাঞ্চের পরেই আর কি মমিনুল আর কি হাফ সেঞ্চুরিটা পেয়ে গেলেন। তো হাফ সেঞ্চুরি করার পরই তিনিও আর কি ওই যেভাবে আউট হলেন মনে হলো যেন আমরা ওই শান্তর আউটের রিপ্লেটাই দেখলাম। ঠিক ওই একই খুররম শাহজাদের বল রাউন্ড দ্য উইকেটে বল করতে এলেন, একটু ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি, ওই আর কি ইনকামিং বল ছিল। ঠিক একইভাবেই তিনিও আর শান্তর মতোই বোল্ড হয়ে গেলেন। তো 50 রানে তিনিও প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর ক্রিজে এলেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তো এইখানে সাদমান আর মুশফিকুরের মধ্যে একটা 52 রানের পার্টনারশিপ হলো। তো এরপর আমি বলবো 199 রান যখন, তখন সাদমান একটু বিট অফ আনলাকি, তিনি 7 রানের জন্য তার সেঞ্চুরিটা ফেলে এলেন। তো এখানেও আর কি মোহাম্মদ আলী ওই একটু ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতেই আর কি ওই সাদমানের ব্যাট আর প্যাডের মাঝে গ্যাপ পেয়ে তিনিও তাকে বোল্ড করে দিলেন। তো এই বাংলাদেশের স্কোর হয়ে গেল 199-4। তো এরপর ক্রিজে এলেন সাকিব আল হাসান। তাহলে সাকিব আর মুশফিক যখন ক্রিজে রয়েছে তখন যখন এই টিমের হচ্ছে দুই মোস্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার, তো তখন তো আমরা আশা করতেই পারি যে তারা একটা বড় জুটি করে দলকে এখান থেকে আরও অনেক ভালো পজিশনে নিয়ে যাবে। সাকিবের শুরুটা একটু নড়বড়ে হলেও তারপর তিনি সায়েম আয়ুবকে একটা কাট করে বাউন্ডারি মারার পর আমরা ভাবলাম যাক তিনিও হয়তো তাহলে ব্যাটিংয়ে ছন্দটা অবশেষে ফিরে পেলেন। কিন্তু তার 2 বল পরেই ঠিক বিপত্তি ঘটলো। একদম পাতা ফাঁদে একদম করা একটু তাকে সামনের দিকে অল্প একটু সামনের দিকে একটা লেংথের ডেলিভারিতে শর্ট কাভার রেখে তাকে ট্র্যাপ করলেন এখানে সায়েম আয়ুব। আর সাকিবও ঠিক ওই পাতা ফাঁদেই তিনি পা দিয়ে দিলেন। একটা ব্রেনলেস শট খেলে তিনি এখানে কাভারের হাতে ক্যাচ, শর্ট কাভারের হাতে ক্যাচ দিয়ে এলেন। একদম বলতে গেলে মানে কি বলবো, মানে সাকিব একদম আর কি জাস্ট একটা ব্রেনলেস শট খেলে আউট হয়েছেন। মানে তিনি দেখছেন একদম আর কি আমার জন্য পুরো ট্র্যাপ সাজিয়ে রেখেছে, তারপরেও আর কি তিনি ওই একই ওই মানে ট্র্যাপেই আর কি তিনি পা দিলেন। তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের থেকে এটা কিন্তু এক্সপেক্টেড কোনোভাবেই ছিল না। তো যাই হোক, বাংলাদেশের স্কোরটাও এখানে হয়ে গেল তখন 218-5। তখন মনে হচ্ছিল যেন কোনো ক্রমে 300-350টা হলেই যেন অনেক বেশি হয়। তো এরপর এলেন ক্রিজে আমাদের উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তো এইখানে আর কি লিটনের থেকে যে কেউ যেটা আশা করেনি লিটন কিন্তু সেটাই করে দেখালেন। এখানে লিটন আর মুশফিকুরের মধ্যে এখনও আর কি অপরাজিত 98 রানের জুটিটা রয়েছে। সেটা এখনও আর কি তারা দিন শেষে স্কোরটাকে নিয়ে গেছে 316 রানে 5 উইকেটে। তো লিটন আর কি বেশ কিছু চমৎকার শট খেললেন। ইভেন নাসিম শাহকে তো তিনি 1 ওভারে 3টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারিও মেরেছেন। উইকেটের সব দিকে তিনি শট খেলেছেন। তার সেই চমৎকার তার একদম যে মানে কপি বুক কভার ড্রাইভ শট বলেন, তার হুক শট বলেন, পুল শট বলেন, স্কোয়ার অফ দ্য উইকেট বলেন, ভিজনে বলেন, তিনি আজকে সব দিকে আর কি অনবদ্য শট খেলেছেন। ইভেন নাসিম শাহকে দেখলাম আমি একটা তিনি পিক আপ শটও তিনি খেলেছেন খুব আর কি সুন্দর। ওখানে আর কি কমেন্টেটার বাজিদ খানও তিনি বলছিলেন যে দ্যাট ওয়াজ আ শট অফ দ্য ইনিংস টুডে, এই টাইপের কিছু একটা। তো যাই হোক, ওটা একটা খুব চমৎকার একটা পিক আপ শট ছিল, একদম স্ট্রেট ব্যাটে লং অফের উপর দিয়ে তিনি একটা বাউন্ডারি মেরেছিলেন নাসিম শাহর মতো বোলারকে। তো যাই হোক, লিটনও আশা করি তার ছন্দটা ফিরে পেয়েছেন। এখানে লিটন আর মুশফিকুর দিনের শেষে দুজনেই 50 অড রানে আর কি নট আউট রয়েছেন। মুশফিকুর প্রবাবলি 55 নট আউট, লিটন হচ্ছে 52 নট আউট। তো বাংলাদেশ দিনের শেষটা করেছে 316 রানে 5 উইকেটে। তো আর তারা পিছিয়ে রয়েছে 132 রানে পাকিস্তানের থেকে। তো আমি মনে করি যে চতুর্থ দিনের শুরুটা যদি বাংলাদেশ ফার্স্ট সেশনটায় যদি আর কি লিটন মুশফিকুর দুজনেই যদি টিকে যান, তো দুজনেই তারা যদি মানে অপরাজিত থেকে যদি তারা আর কি প্রথম সেশনটা শেষ করতে পারে, তাহলে আমি মনে করি যে লিটন যেরকম আর কি টাচে রয়েছে এখন, আর তিনি সাথে অ্যাটাকিং মোডেও আর কি খেলছেন। তো ফার্স্ট সেশনে যদি এই দুজন আর কি টিকতে পারে তাহলে বাংলাদেশ মোটামুটি 100+ রান তারা তুলেই ফেলবে, এটা একদম গ্যারেন্টেড ফার্স্ট সেশনে।
কিন্তু মানে যদি এই জুটিটা যদি ভেঙে যায় প্রথম সেশনে, তাহলে আমি মনে করি যে অন্তত এই জুটিটার টার্গেট থাকুক যে অ্যাটলিস্ট যেন 350 বা 360 রানের গন্ডিটা যেন তারা অ্যাটলিস্ট বাংলাদেশকে টপকে দিয়ে যায়, অন্তত এই জুটিটা ভাঙার আগে। তবেই কিন্তু গিয়ে তারা ওই 448-এর কাছাকাছি স্কোর তুলতে পারবে। যদিও এরপরে মেহেদী হাসান মিরাজ রয়েছে, কিন্তু তারপরেও মানে প্রপার ব্যাটসম্যান বলতে গেলে তো এই লিটন আর মুশফিকুরই লাস্ট। তো এটাই আর কি আমাদের সবার তাহলে এক্সপেকটেশন থাকবে, যেন কালকে যতটা আর কি তাড়াতাড়ি সম্ভব প্রথম সেশনে যেন আর কি এই দুজন মানে লিটন আর মুশফিকুর টিকে থেকে যেন বাংলাদেশকে অন্তত 400 রানের গন্ডিটা টপকে দেয়। তাহলেই তারা কিন্তু একটা অনায়াসে কিন্তু পাকিস্তানের থেকে লিডও নিয়ে নিতে পারে। তো সেখানে আমি মনে করি যে অন্তত 100 রানের যদি তারা লিডটা যদি নিয়ে রাখতে পারে, আর সেকেন্ড সেশনের মাঝপথ অবধি যদি তারা ব্যাটিং করে, ইভেন যদি পুরো সেকেন্ড সেশনটাও যদি তারা ব্যাটিং করে 100 বা 120 রানের লিড রেখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনিংসের আর কি চতুর্থ দিনের শেষের দিকে বা পঞ্চম দিনের শুরুর দিকে আমি যেটা আর কি গতকাল বলেছিলাম যে উইকেট কিন্তু তখন একটু ড্রাই হতে থাকবে, হয়তো মেবি ভাঙতেও পারে, কারণ এর মধ্যে কিন্তু কোনো বৃষ্টি হয়নি বা বৃষ্টির আশা করি সেরকম কোনো চান্সও নেই। তো তখন কিন্তু ওই উইকেটে স্পিনাররা কিন্তু কার্যকরী হয়ে উঠবে, তখন সাকিব আর মিরাজকে তাদের কিন্তু ক্যারিশমাটা দেখাতে হবে। তো আমি মনে করি বাংলাদেশ এখন গতকাল যেরকম পজিশন ছিল তার থেকে এখন অনেক তারা বেটার পজিশনে আছে। তো সেখান থেকে আর কি মনে করি ভেরি মাচ পসিবল যে এই ম্যাচের ড্রাইভিং সিটের আসনটা আবার আর কি তাদের নিজেদের দখলে নিয়ে নেওয়া। তার জন্য এখানে আর কি পাকিস্তানের থেকে অন্তত 100 বা 120 রানের লিড কিন্তু নিতেই হবে। আর যদি সেটা নাও পারে তাহলে অন্তত যেন এই স্কোরটার কাছাকাছি যায়, অন্তত যেন 400+ রানটা যেন টপকে আসতে পারে, যাতে অ্যাটলিস্ট ড্র করার মতো মানে একটা অপরচুনিটি যেন তারা ক্রিয়েট করে রাখতে পারে, কখনোই মানে কোনোভাবেই যেন ম্যাচটা এখান থেকে হেরে না যায়। তো যাই হোক, বাংলাদেশ এই ম্যাচে আর কি পরবর্তী অংশে কেমন পারফর্ম করবে বলে আপনারা আশা করছেন জানিয়ে দিন তো দেখি কমেন্ট বক্সে।